স্যারেরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার, দেখতে পাচ্ছি। একটু দাঁড়ান। হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, সবাই একটু তাহলে খাতা কলম হাতে নেন। তো আমরা মোটামুটি বই থেকে ৩টা চ্যাপ্টার পড়াশোনা করছিলাম। আমরা যদি চ্যাপ্টার 1 এ যাই, তাহলে চ্যাপ্টার 1 থেকে পড়বেন হচ্ছে কুইজে যেটা আসছে সেটা, অর্থাৎ এথিক্স কেন, অ্যাজ এ সিএসআর ইথিক্স, গুড এথিক্স বিজনেসের জন্য কেন প্রফিটেবল, বা বিজনেসে কিভাবে প্রফিট নিয়ে আসতে পারে। শুনতে পাচ্ছেন তো স্যাররা? হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। একটু আবার বলবেন কোনটা ইয়ে করবো? হ্যাঁ, তার মানে হচ্ছে এই যে এইটা, why fostering corporate social responsibility and good business ethics is important. এখানে দেখবেন 5টা পয়েন্ট আছে: গেইনিং দ্য গুডউইল, ক্রিয়েটিং অ্যান অর্গানাইজেশন, ফস্টারিং গুড বিজনেস প্র্যাকটিস, প্রোটেক্টিং দ্য অর্গানাইজেশন অ্যান্ড ইটস এমপ্লয়িজ ফ্রম লিগাল অ্যাকশন, এবং অ্যাভয়েডিং আনফেভারেবল পাবলিসিটি। এগুলার জন্য এই যে ভিতরে ভিতরে ২-১ লাইন করে ব্যাখ্যা লিখবেন। এটা কুইজের প্রশ্নই। আমাদের এই কুইজেই ছিল। আমাদের এই কুইজেই এই প্রশ্নটা আসছিল। স্যার, এখানে কি আমরা কি বইয়ের মতো করে দিব নাকি এটা আমরা বইয়ের আমরা মতো আমাদের মতো দেওয়ার করে? দরকার নাই, কারণ বই তো অনেক বড় করে লেখা। ২-১ লাইন লিখলেই হবে। যেমন গেইনিং দ্য গুডউইল অফ দ্য কমিউনিটি, আপনি ২ লাইন লিখলেন যে একটা এথিক্যাল বিজনেস কিভাবে কমিউনিটিতে গুডউইল থাকে, কিভাবে সবাই তাদেরকে পছন্দ করে, তাদের প্রোডাক্টটা মানুষ কেনার জন্য চেষ্টা করে, হ্যাঁ, রাদার দেন আদার আনএথিক্যাল কোম্পানিজ। এই জিনিসটা ২ লাইন লিখলেন। বা যেমন কথার কথা এখানে লিখলেন প্রোটেক্টিং দ্য অর্গানাইজেশন এন্ড ইটস এমপ্লয়িজ ফ্রম লিগ্যাল অ্যাকশন। তো ১ লাইন লিখলেন যে এথিক্যাল এথিক্যাল অর্গানাইজেশন গুলা সাধারণত কোনো লিগ্যাল লসুটের আন্ডারে পড়ে না। সো তাদের এই লিগ্যাল এক্সপেন্স গুলো বেঁচে যায়। এইভাবেও তাদের অনেক ইনকাম হইতে পারে। এরকম এরকম ২-১ লাইন। হ্যাঁ, জাস্ট পয়েন্টটা লিখলে তো বোঝা যায় না যে আসলে এটার মিনিং কি? এই যে একটা ওয়ার্ড লিখলো, এটার মিনিং কি? আপনারা কুইজে অনেকেই শুধু পয়েন্ট লিখে রাখছেন। তো আমি ওখানে কমেন্টে লিখে রাখছি যে ১ থেকে ২ লাইন। আ অবশ্যই এটা নাম্বার অনুসারে। এখন যদি নাম্বার আসে ৫, তাহলে ৫ এর মতো। আবার যদি নাম্বার, যেমন কুইজে নাম্বার আসছিল ৪, তো ৪ এর জন্য ডেফিনিটলি ২ পেজ ৩ পেজ লিখবেন না। ঠিক না? আর এরপরে পড়বেন হচ্ছে ইমপ্রুভিং কর্পোরেট এথিক্স। তার মানে আপনার কোন একটা কোম্পানি আছে। এখন এটা বিভিন্নভাবে আসতে পারে। আমি বললাম আপনি একটা কোম্পানির ম্যানেজার, আপনি একজন কোম্পানির মালিক। আপনার কোম্পানিতে বিভিন্ন ধরনের আনএথিক্যাল অ্যাক্টিভিটি আছে। এখন আপনি কিভাবে ইমপ্রুভ করবেন? এখানে অনেকগুলা পয়েন্ট আছে। এখানেও ব্যাপারটা সেম। শুধু পয়েন্টগুলার নাম লিখলে হবে না। বরং যেমন এই যে এখানে দেওয়া কি অ্যাপয়েন্টিং এথিক্স অফিসার, তারপরে এই যে এমপ্লয়িজ আর রিওয়ার্ডেড ফর দেয়ার এথিক্যাল বিহেভিয়ার। হুম? তারপর অর্গানাইজেশন ডাজ নট রিওয়ার্ড সাকসেস obtained through questionable means। হ্যাঁ, তার মানে শুধু টাকা পয়সার বিবেচনাটাই না। হ্যাঁ, আসলো, সাকসেস আসলো, কিন্তু সাকসেসটা আনইথিক্যাল পদ্ধতিতে আসলো। সো সেইটাকে রিওয়ার্ড করা যাবে না। এই ধরনের কিছু পয়েন্ট লিখবেন আপনারা, যাতে ইয়াটা আসে। তারপরে এই যে এথিক্যাল স্ট্যান্ডার্ড সেট বাই দ্য বোর্ড অফ ডিরেক্টরস, মানে মালিক পক্ষও কিছু এথিক্যাল স্ট্যান্ডার্ড সিলেক্ট করে দিতে পারে, যেটা তারা নিজেরাও পার্সোনালি প্র্যাকটিস করবে,
এট দ্য সেম টাইম কোম্পানিতেও তারা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করবে। একটা কোড অফ ইথিক্স ডেভেলপ করা যেতে পারে। কোড অফ ইথিক্স আপনাদের পড়ানো হয়েছে আরো একটা চ্যাপ্টারে। সো কর্পোরেট কোড অফ ইথিক্স ডেভেলপ করা যেতে পারে যে একটা সংবিধানের মতো থাকবে, এটা দেখে দেখে সবাই অনুসরণ করবে। এবং যদি কোনো এথিক্যাল ইস্যু আসে, এথিক্যাল কোনো ডিলেমা আসে, এই কোড অফ এথিক্সটা ফলো করলেই যেই ডিরেকশনটা পাওয়া যাবে সেই ডিরেকশনে আমরা চলবো। সো এটার পৃষ্ঠা নাম্বারটা হচ্ছে আহ, কোথায় গেল কোথায় গেল, ইমপ্রুভিং। হুম ইমপ্রুভিং কর্পোরেট এথিক্স, 12, 12 নম্বর পৃষ্ঠা। তবে এখানে ওই একই কথা, যে এখানে অনেক বেশি লেখা আছে, এত বেশি লেখা জীবনেও লিখবেন না। ঠিক আছে, পড়বেন, এটা পড়ে একটা শর্ট শর্ট নোটের মতো, আর পয়েন্টগুলা অবশ্যই এক এক দুই লাইন লিখতে হবে। হুম কারণ লিখলেন যে এস্টাবলিশিং এ কোড অফ ইথিক্স, কোড অফ ইথিক্স মানে কি কে বুঝবে? পরীক্ষার খাতার দিকে কিন্তু কেউ বুঝতে পারবে না যে কোড অফ ইথিক্স মানে কি। বা কেউ লিখলো কন্ডাক্টিং সোশ্যাল অডিট, সোশ্যাল অডিট চালানো, যে অর্গানাইজেশন একটা রিভিউ করবে, একটা লিঙ্কডইনে একটা রিভিউ নিল, বা ফেসবুক একটা রিভিউ নিল, যে আমাদের কোম্পানির অ্যানোনিমাস একটা রিভিউ দেন, যে আমাদের কোম্পানির এমপ্লয়ি হ্যান্ডেল কিরকম, কিংবা আমাদের এমপ্লয়ি ম্যানেজমেন্ট কিরকম, বা কাস্টমার ম্যানেজমেন্ট কিরকম, কেউ কেউ আমাদের কোম্পানির কোনো আনইথিক্যাল অ্যাক্টিভিটি বা আনলফুল কোনো অ্যাক্টিভিটি খোঁজ পাইছেন কিনা, এই ধরনের জিনিসগুলা জনগণের কাছ থেকে জানা। তো এরকম দু একটা লাইন লেখা। তারপরে এই যে এথিক্স ট্রেনিং, এথিক্স ট্রেনিং এর ব্যবস্থা করা। হ্যাঁ, যেমন আপনাদের স্টুডেন্ট হিসাবে আপনাদেরকে আমি এথিক্স পড়াইতেছি, আপনিও অ্যাজ এ ম্যানেজার আপনার এমপ্লয়ীদেরকে আপনি একটা ছোট 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাসের জন্য একটা এথিক্সের একজন প্রফেসর এনে, ঢাকা ইউনিভার্সিটির একজন বা ভালো একটা ইউনিভার্সিটির একজন প্রফেসর এনে তাদেরকে একটা ওয়ার্কশপ করাইতে পারেন। ভালো ভালো কোম্পানিগুলোতে কিন্তু এথিক্স এর উপরে অনেক জোর দেওয়া হয়। তো এখানে যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলোর নিচে দেখবেন অনেক লেখা, কিন্তু এই লেখাগুলো সব লেখার প্রয়োজন নাই। হুম এই এগুলো হচ্ছে পড়বেন, পড়ে 2 লাইন 2 লাইন করে লিখে দিলেই সুন্দর একটা অ্যান্সার দাঁড়ায় যাবে। তাহলে এই প্রশ্নটা হচ্ছে ইথিক্স কিভাবে ইমপ্রুভ করতে হয়। আচ্ছা, চ্যাপ্টার 1-এ তারপরের মেইন প্রশ্ন হচ্ছে ইথিক্যাল ডিসিশন মেকিং, যেটা কুইজেও ছিল। এবং এই ব্যাপারে কথা আছে, ইথিক্যাল ডিসিশন মেকিং এর ব্যাপারে কথা আছে। সেটা হচ্ছে যে আপনারা যে কুইজটা দিছেন, হ্যাঁ স্যারদেরকে আমি বলছিলাম যে যে এআই ইউজ না করতে, কিন্তু এখানে যদি 30 জন কুইজ দেন, 25 জনই এআই ইউজ করে অ্যান্সার দিছে, 25 জন না, 28 জনই এআই ইউজ করে অ্যান্সার দিছে। এবং আমি কিন্তু সেগুলো সব নোট রেখে দিছি, খাতায় লেখা ছিল, নাম্বার অবশ্যই দিব, কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টেরই আমি একটা নিচে কমেন্ট লিখে দিছি। কমেন্টটা কেউ পাইছেন? কমেন্টগুলো পড়ছেন সবাই? আপনাদের কুইজের মধ্যে যে কমেন্টগুলো লেখা ছিল, কমেন্টগুলো কি পড়ছেন স্যাররা? হ্যালো? না স্যার, আমরা কমেন্ট করিনি। কমেন্ট পড়েন নাই তো কি করছেন? পড়েন নাই কেন? এই যে এইগুলো সব আমার স্যার, কাছে নোট থাকবে, হ্যাঁ, যে কারা কারা এআই ইউজ করছে না ইউজ করছে, কে কি করছে। এই যে ওন রাইটিং, যার ওন রাইটিং লেখা, যে নিজে এআই, এই যে দেখেন ম্যাক্সিমাম ইউজড এআই। কারণ স্যাররা ভুলে যাচ্ছেন যে আপনারা এআই ইউজ করে অ্যান্সার দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু সব অ্যান্সার গুলো আমার কাছে জমা হচ্ছে, আর আমি এক বসায় অ্যান্সার গুলো দেখতেছি, একই উত্তর একই পয়েন্ট সবার কাছে লেখা। এবং এটা ডিটেক্ট করারও খুব ইজি একটা ওয়ে আছে। আমি আপনাদের যে কোনো একটা অ্যান্সার দেখাই, ধরেন কথার কথা, আমি কারো নাম নিলেও এটা মন খারাপ করেন না, জাস্ট উদাহরণ দেখানোর জন্য। ধরেন কথার কথা রিফাত হোসেন, 3237। এটা কাউকে ছোট করার উদ্দেশ্যে না, হ্যাঁ, মাইন্ড করেন না, আগেই বলতেছি। এটা জাস্ট খালি আমরা কয়েকটা আমাদের ভুলগুলো যাতে না হয়, এবং প্রপার প্রপার সিস্টেমটা তো শিখতে হবে, না হলে কি হবে, একই একই ভুল বারবারই আসবে। এর নাম ছিল, আচ্ছা অন্য কেউ হইলেও হবে, নাজমুল হাসান ধরেন, দেখি, নাজমুল, নাজিম, এটা কোন F2 না, F2-তেই তো আছে।
পলাশ। পলাশ। আচ্ছা ধরেন পলাশ হোসেন। এই যে ব্যাপারটা হচ্ছে যে এই যে রিকগনাইজ দ্য ইস্যু, গ্যাদার ফ্যাক্টস, তারপরে ধরেন ইভালুয়েট অপশনস, অ্যাক্ট এন্ড রিফ্লেক্ট, এগুলা কি আমি আপনাদের জীবনে ক্লাসে পড়াইছি? 5 স্টেপস এথিক্যাল ডিসিশন মেকিং এ স্যাররা? হ্যালো? না স্যার। না, এগুলো আমরা কখনোই 5 স্টেপস এ পড়ি নাই। এবং মজার বিষয় হচ্ছে কি এই যে অ্যাক্ট এন্ড রিফ্লেক্ট, তারপরে এই যে গ্যাদার দ্য ফ্যাক্টস, আপনাদের অধিকাংশ অ্যান্সারই এই পয়েন্টগুলা কমন। কারণ ওই একই চ্যাট জিপিটি মারছেন, ওই একই অ্যান্সারই আসছে। আর ওই যে বললাম না যে আপনারা মনে করতেছেন আমি আমার মতো অ্যান্সারটা দেই, কিন্তু আসলে কিন্তু সব খাতা একসাথে আমার সাথে আসতেছে, আমি একই জিনিস বারবার দেখতেছি। তো যার কারণে আমি কিন্তু প্রত্যেকের এখানে সুন্দর মতো একটা নোট লিখে দিছি যে রিমেম্বার ইউ হ্যাভ লেস দেন 30 মিনিটস টু অ্যান্সার ইচ কোয়েশ্চেন ইন মিড টার্ম। মিড টার্মে 30 মিনিটের কম সময় আপনি পাবেন। ইফ ইউ ক্যান প্রডিউস দিস কোয়ালিটি অফ রাইটিং, আপনি যদি এইরকম কোয়ালিটির রেখা আনতে পারেন, ইউ উইল গেট দিস কোয়ালিটি অফ স্কোর, আপনি এরকম নাম্বারই পাবেন। আদারওয়াইজ, অন্যথা, ডোন্ট এক্সপেক্ট দ্য সেম স্কোর ইন মিড টার্ম ওয়ার দেয়ার ইজ এ স্ট্রিক্ট টাইম লিমিট অ্যান্ড নো হেল্প ফ্রম এআই অর বুক। আপনার সামনে তখন এআইও থাকবে না, বইও থাকবে না। নিশ্চয়ই লাস্ট সেমিস্টারের ফাইনাল পরীক্ষার সময় দেখছিলেন যে খুব কড়াকড়ি হয়েছে। আমাদের সিএসসি ডিপার্টমেন্টের 18 জন স্টুডেন্ট এক্সপেল করা হয়েছিল। এক্সপেল মানে হচ্ছে আর তো পরীক্ষা দিতে পারবি না, নেক্সট সেমিস্টারেও আর ক্লাস করতে পারবে না, এরকম 18 জন স্টুডেন্ট। হয়তো অনেকে বেঁচে গেছে, ধরা পড়ে নাই, কিন্তু যারা ধরা খাইছে তাদের শাস্তিটাও ওরকম ভাবেই হয়েছে। অধিকাংশ হচ্ছে মোবাইলটা ইউজ করার জন্য, চ্যাট জিপিটি বা এই ধরনের জিনিস, বা খাতার মধ্যে লিখে নিয়ে আসা বা সামথিং। আমি সেটা বলতেছি না, সে ব্যাপারটা হচ্ছে কি এটা ধরার আরো একটা ওয়ে হচ্ছে যে চ্যাট জিপিটি তো জানে না যে আমরা কোন 5টা স্টেপ অনুসরণ করতেছি। আপনাদের চ্যাট জিপিটিতে এইভাবে বলা দরকার ছিল যে এই হলো আমার কোশ্চেন, ঠিক আছে, অ্যান্সার দিস কোয়েশ্চেন অ্যাকর্ডিং টু, এই যে এই ভদ্রলোকের বইয়ের নাম কি? বইয়ের নাম হচ্ছে আহ, বইটার নাম কি? এথিক্স ইন ইনফরমেশন টেকনোলজি বাই জর্জ ডাব্লিউ রেনল্ডস। ঠিক আছে, ঠিক আছে, ওয়ার দ্য 5 স্টেপস আর, এই 5টা স্টেপস আপনি লিখে দিতেন, তখন দেখতেন যে চ্যাট জিপিটির অ্যান্সার মোটামুটি ভালো মতো আসতো। কিন্তু এখন তো এগুলা দিয়ে, এগুলো হইলে হবে কি সে জেনারেলাইজ একটা অ্যান্সার দিচ্ছে এবং এই অ্যান্সারটাই প্রত্যেককে দিচ্ছে, যেগুলো আমাদের ক্লাসের পড়ার সাথে কোনো মিলই নাই। তো প্রথমেই আমরা আমাদেরকে কি রিকগনাইজ দ্য ইস্যু না, আমাদের জিনিসটার নাম ছিল প্রবলেম স্টেটমেন্ট। যদিও ভিতরের লেখাটা ঠিক আছে যে কনফ্লিক্ট বিটুইন হেল্পিং ইউর ফ্রেন্ড এন্ড বিইং অনেস্ট টু ইউর ক্লায়েন্ট, এই কথাটা কিন্তু চ্যাট জিপিটি ঠিকই আছে, কিন্তু প্রথম পয়েন্টটার নাম কি? প্রবলেম স্টেটমেন্ট। এই যে গ্যাদার দ্য ফ্যাক্টস, এরকম কোনো ফ্যাক্ট আমাদের গ্যাদার করার দরকার নেই, কারণ এইসব জিনিস আমাদের অলরেডি কোশ্চেনই আছে। আমার অপশন হচ্ছে এর পরেরটা, যেটা ইভালুয়েট অপশনস নাম দিছে। হ্যাঁ, এটা আমরা আমরা নাম দিছি হচ্ছে অল্টারনেটিভ সলিউশনস। ঠিক আছে, সমস্যা নেই, এখানে 3-4টা পয়েন্ট। তারপরে মেইন যে জায়গাটা ধরা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কি, কোনো এথিক্যাল এথিক্যাল ইয়া নাই। অন্য একটা খুলি দাঁড়া, এখানে তাসনিম হাবিব। হ্যাঁ, এখানেও তো এত বেশি লেখা নাই, অন্য কারো খাতায় বেশি লেখা আছে দেখি, এআই বলা। তসলিম ভুইয়া।
না, ইনিও বেশি একটা লেখার সুযোগ পায় নাই। তো যাই হোক, আহ, এটা বোঝার আরেকটা ওয়ে হলো এই যে যেমন আমি এখানে লিখে দিচ্ছি কারো কারো আপনাদের প্রত্যেকের অ্যাসাইনমেন্টে কিন্তু যে জায়গাটা ভুল সেই জায়গাটা হাইলাইট করে একটা কমেন্ট দেওয়া আছে। আবার প্রাইভেট কমেন্টেও কিছু জিনিস লেখা আছে, কোন কোন কোশ্চেনে কত পাইছেন, কোন কোশ্চেনে কি মিস্টেক ছিল। আহ, অধিকাংশরই আসলে একই ধরনের মিস্টেক। তো আপনাকে যে কোনো একটা ইথিক্যাল অ্যাপ্রোচ লিখতে হবে। এবার কি হলো? আরে, যে কোনো একটা এথিক্যাল অ্যাপ্রোচ লিখতে হবে। হুম। এথিক্যাল অ্যাপ্রোচ না লিখলে ইভালুয়েশনটা কমপ্লিট হবে না। আমি যে ডিসিশনটা নিব, তিনটা চারটা অল্টারনেটের মধ্যে যেই ডিসিশনটা আমি চুজ করব, সেই ডিসিশনটা চয়েসের পিছনে একটা লজিক দরকার। এই লজিকের জন্য যে কোনো একটা অল্টারনেট অ্যাপ্রোচ আমার নেওয়া দরকার। এই যে ভার্চু এথিক্স অ্যাপ্রোচ, ইউটিলিটারিয়ান, ফেয়ারনেস, কমন গুড, এই যে চারটে অ্যাপ্রোচ, এই চারটে অ্যাপ্রোচের মধ্যে যে কোনো একটা অ্যাপ্রোচে ব্যাখ্যা করতে হবে। অ্যাপ্রোচ গুলো বইয়ের মধ্যেও দেওয়া আছে। কেউ একজনও এই অ্যাপ্রোচ গুলা লেখেন নাই, একজনও না। একটা সিঙ্গেল পার্সন এই F2 এর মধ্যে এই অ্যাপ্রোচ লেখার সুযোগ, তার ইচ্ছা হয় নাই। তো এটা দিয়েই তো বোঝা যায় আসলে কেউই নিজের নিজের মতো করে লেখে নাই, সবাই এআই ইউজ করছে। তো করছেন ঠিক আছে, নাম্বারও পাইছেন, কিন্তু ওই যে বললাম যে অ্যাকচুয়াল লেখার কোয়ালিটি বোঝা যাবে মিড টার্মে। আর আমার আমার সামনে তো এই কমেন্ট গুলা তো থাকবে যে কে কে এআই ইউজ করছে আর কে কে নিজে নিজে লিখছে। কেউ কেউ নিজে নিজে লিখছে, একেবারে যে সবাই ইয়া লিখছে তা না, কিন্তু কেউই অ্যাপ্রোচ ঠিক মতো লিখতে পারেন, হুইচ ইজ ভেরি আনফরচুনেট এবং আনপ্রেসিডেন্টেড। কারণ আমি এতদিনে 400-500 স্টুডেন্ট তো পড়াইছি। এরকম হয় না সাধারণত যে কেউ একটা অ্যাপ্রোচও লেখে না, ভুল লেখেন। অনেকে থাকে ইউটিলিটেরিয়ান লিখছে অ্যাপ্রোচ কিন্তু ব্যাখ্যা করে ফেলছে ফেয়ারনেস। অনেকে যেমন আমি আজকে খাতা দেখতেছিলাম মর্নিং ব্যাচে, তো উনি লিখছে কমন গুড কিন্তু ব্যাখ্যা করছে হচ্ছে ফেয়ারনেস। আচ্ছা যাই হোক, চেষ্টা তো করছে। হ্যাঁ, আজকে তুদুর পারছে, সামনে আরো ভালো পারবে। কিন্তু আপনারা কেউ একটা এথিক্যাল অ্যাপ্রোচও লেখেন নাই। তো নাম্বার ওরকমই আসবে, দায় সারা নাম্বার আসবে, দায় সারা লেখা, দায় সারা নাম্বার। আচ্ছা, তারপরে আসি। তাহলে চ্যাপ্টার 1-এ আমাদের পড়ার জিনিস আসতেছে 3টা, কুইজের প্রশ্নটা। আর আজকে যে প্রশ্নটা দিছি সেটা হলো হাউ টু ইমপ্রুভ এথিক্স ইন ইউর বিজনেস অথবা অর্গানাইজেশন। এই প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে। তো পয়েন্টগুলা লিখবেন, সমস্যা নেই। পয়েন্টগুলা লিখে লিখে 1-2 লাইন 1-2 লাইন করে করে একটু একটু করে ব্যাখ্যা লিখবেন, যাতে মানুষ একটু বুঝে যে আচ্ছা প্রশ্নের উত্তরে এই জিনিসগুলো আছে। আর 3 নাম্বার হচ্ছে এই ঠিক কুইজের মতোই আরেকটা কোশ্চেন আসবে। এই কোশ্চেনটার এথিক্যাল প্রবলেমটা 1 লাইনে লিখবেন। প্রবলেম স্টেটমেন্ট 1 লাইন। হ্যাঁ, যেমন এই যে একটু আগে চ্যাটজিপিটির অ্যান্সার গুলোতে কিন্তু প্রবলেম স্টেটমেন্টটা ঠিক মতো আসছে 1 লাইন। তা আপনাদেরও এরকম ঠিক মতো আনতে হবে। একটা সিঙ্গেল লাইনের মধ্যে মেইন ইস্যুটা লিখলেই হবে, এত বড় বড় লাইন লেখার প্রয়োজন নাই। হ্যাঁ। আর তারপরে আসবো হচ্ছে আমরা 3 থেকে 4টা, মিনিমাম 3টা, বেশি হলে 4টা অল্টারনেট সলিউশন দিব নিজের মাথা থেকে। যেই সলিউশনটা সবচেয়ে বেশি পছন্দ হয়, যেটা মনে হয় যে আমি ভালো লিখতে পারবো, সেই সলিউশনটা চুজ করবো এবং কেন চুজ করলাম সেটার ইভালুয়েশনটা আমরা যে কোনো একটা এথিক্যাল অ্যাপ্রোচ দিয়ে ব্যাখ্যা করব। বাস, এই 3টা হইলেই মোটামুটি শেষ। কারণ এরপরে ইমপ্লিমেন্ট এন্ড ইভালুয়েশন, এই 2টা পার্টে আমি বলছিলাম যে আপনি বাই গণপড়তে একটা লেখা লিখবেন যে আই উইল ইমপ্লিমেন্ট দিস ডিসিশন ইন মাই লাইফ, ইন মাই কোম্পানি, ইত্যাদি ইত্যাদি, যেখানে সেটা অ্যাপ্লিকেবল। হ্যাঁ, আফটার সাম রেজাল্ট আই উইল ইভালুয়েট দ্য আউটপুট অফ মাই ডিসিশন। ইফ দ্য ডিসিশন হ্যাজ সলভ দ্য প্রবলেম দেন ইটস ওকে, আদারওয়াইজ I will again develop a new problem statement for facing the new problem, and identify new alternatives and continue this algorithm once again. তো এরকম কিছু একটা 2-1 লাইন গণপড়তা লিখলেই হবে। আচ্ছা, চ্যাপ্টার 2 তে আমরা চলে যাই। আইটি ওয়ার্কার্স, আইটি ইউজার্স। স্যাররা শুনতে পাচ্ছেন তো নাকি? হ্যালো? Yes, sir. আচ্ছা আচ্ছা। তো এইখানে এখানেও আমরা অনেক কিছু পড়ছি।
বেশি গুরুত্ব দিয়ে পড়বেন হচ্ছে, আরেকটু যাই। আচ্ছা, আপনারা বেশি গুরুত্ব দিয়ে যেটা পড়বেন সেটা হলো ট্রেড সিক্রেট, হুইসেল ব্লোয়িং, ইয়াটা গেল কই, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ফ্রড। হ্যাঁ, এই যে এটা পড়বেন, রিলেশনশিপ বিটুইন আইটি ওয়ার্কার্স অ্যান্ড ক্লায়েন্টস। রিলেশনশিপ বিটুইন আইটি ওয়ার্কার্স অ্যান্ড ক্লায়েন্টস, এটার পেজ নাম্বার হবে 47 এইখান থেকে। এখন এটার মধ্যে বেশ কতগুলা টার্ম আছে, যেমন একটা টার্ম হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, তারপরে একটা টার্ম আছে হচ্ছে ফ্রড, একটা টার্ম আছে হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন, আর আরেকটা আছে হচ্ছে ব্রিচ অফ কন্ট্রাক্ট। এই টার্মগুলা সংক্ষেপে, বুঝতে পারছি, এই টার্মগুলা সংক্ষেপে যাতে আমরা লিখতে পারি। এই টার্মগুলার মিনিং কি? যেমন ব্রিচ অফ কন্ট্রাক্ট, এটার মানে কি? যখন দুইটা দুইটা পার্টি যখন একটা সার্টেন টার্মে রাজি হয় এবং তাদের মধ্যে একটা বিজনেস কন্ট্রাক্ট সাইন হয়, এবং তারপরে যে কেউ একজন এই এই টার্মটা ব্রেক করে, সেটার নাম হচ্ছে ব্রিচ অফ কন্ট্রাক্ট। এটার জন্য কিন্তু আহ, সাময়িক পেমেন্ট যেমন বন্ধ হয়ে যেতে পারে, আলটিমেটলি টোটালি ডিলটাই ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ব্রিচ অফ কন্ট্রাক্টের জন্য। বা যেমন কথার কথা মিসরিপ্রেজেন্টেশন, মিসরিপ্রেজেন্টেশন মানে কি কে বলতে পারবেন? মিসরিপ্রেজেন্টেশন, মিসরিপ্রেজেন্টেশন বলতে কি বোঝায়? কারো মনে আছে? হালকা পাতলা মনে আছে কারো? হ্যালো, স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, মনে মিসরিপ্রেজেন্টেশন মনে আছে? মনে নেই স্যার। মনে নাই? তাহলে একটু পড়ে নিয়েন, বা আপনাদের তো যেহেতু অনলাইন রেকর্ড থাকে, রেকর্ডগুলো একটু দেখে নিন। আচ্ছা, ইয়েস স্যার। এটা একটু পড়বেন। 54 নম্বর পৃষ্ঠা, প্রফেশনাল কোড অফ ইথিক্স। এটা বলতে কি বোঝায়, এটা দরকার কি? এটার দরকারের পয়েন্টগুলো নিচে লেখা আছে। এথিক্যাল ডিসিশন মেকিং, হাই স্ট্যান্ডার্ডস অফ প্র্যাকটিস, এথিক্যাল বিহেভিয়ার, ট্রাস্ট এন্ড রেসপেক্ট ফ্রম দ্য জেনারেল পাবলিক। এগেইন 2 লাইন 2 লাইন করে লিখবেন, এত বড় লেখা দরকার নাই, ছোট ছোট করে একটু পড়ে বুঝে 2 লাইন 2 লাইন করে লিখবেন, ঠিক আছে? ইয়াটা কই গেল? এই যে এইখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট লাইসেন্সিং। এখানের প্রশ্নটা হচ্ছে যে কেন আইটি ওয়ার্কারদেরকে গভর্নমেন্ট লাইসেন্স দেওয়া যায় না? কেন আইটি ওয়ার্কারদেরকে গভর্নমেন্ট লাইসেন্স দিতে পারে না? এই যে দ্য কেস ফর লাইসেন্সিং আইটি ওয়ার্কার্স, 59 নম্বর পৃষ্ঠা। এই যে ইস্যুস অ্যাসোসিয়েটেড উইথ গভর্নমেন্ট লাইসেন্সিং অফ আইটি ওয়ার্কার্স, 59। ইস্যুস অ্যাসোসিয়েটেড উইথ গভর্নমেন্ট লাইসেন্সিং, কারণটা কি? এই কারণটা একটু পড়বেন, পড়ে সংক্ষেপে লেখার চেষ্টা করবেন। এখানে অনেক কিছুই লেখা আছে, সংক্ষেপে লেখার চেষ্টা করুন। Why the government cannot give license to IT workers? আইটি ওয়ার্কার কারা? আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, তারপর ডাটাবেস ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট সিস্টেমস ম্যানেজার, এগুলা যারা আছে। ঠিক আছে, তারপরে আসি হচ্ছে চ্যাপ্টার 3। তো আমরা আরো অনেক কিছুই পড়ছি, চ্যাপ্টার 2, 1 এগুলোতে আরো অনেক কিছু পড়ছিলাম, অনেক ধরনের রিলেশন পড়ছিলাম। আমরা শুধু ক্লায়েন্টটা আপনাদের জন্য রেখে দিলাম, বাদ বাকিগুলা থাকলো। প্রফেশনাল কোড অফ ইথিক্স বলতে কি বোঝায়, আর লাইসেন্সিং, লাইসেন্সিং বলতে কি বোঝায়, লাইসেন্সিং কেন দেওয়া যায় না। চ্যাপ্টার 3, কম্পিউটার ইন্টারনেট ক্রাইম। এখানেও অনেক ধরনের ক্রাইম নিয়ে আমরা আলোচনা করছি। আমি এটা একটু স্লাইডে চলে যাই, স্লাইড গুলা তো এখানেই আছে।
কি হলো? আচ্ছা, কম্পিউটার ইন ইন্টারনেট ক্রাইমের মধ্যে আমরা পড়বো হচ্ছে এগুলা পড়াইছি, কিন্তু এগুলো আপাতত দরকার নাই। বিভিন্ন ধরনের এক্সপ্লয়েট এর মধ্যে পড়বেন একটু বেশি গুরুত্ব দিয়ে। ডিডোস, স্প্যাম এবং ফিশিং, এই তিনটা একটু ভালো মতো পড়বেন। শুনতেছেন স্যাররা? হ্যালো স্যাররা, কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। ডিডোস, Yes, sir. স্প্যাম এবং ফিশিং, এই তিনটা এক্সপ্লয়েট, এগুলার কি বলতে কি বোঝায় এগুলা বইয়ের মধ্যেও সুন্দর মতো দেওয়া আছে। আরো আরো ডিটেইলে আরো সুন্দর মতো দেওয়া আছে। এগুলা একটু এক্সপ্লেন করা আর কি, এগুলা বলতে কি বোঝায়, এটা কি ক্ষতি করে না করে। হুম, এই যে স্প্যাম, স্প্যাম আছে হচ্ছে আপনার পৃষ্ঠা নাম্বার 90। তারপর ডিডোস আছে হচ্ছে পৃষ্ঠা নাম্বার 91। আর একটা কি বলছিলাম? ফিশিং। ফিশিং, হ্যাঁ ফিশিং। ফিশিং আছে হচ্ছে এই যে 93, 93 ফিশিং। এই জিনিসগুলো সংক্ষেপে লিখবেন, কোনো কিছুই মানে এরকম ভরে ভরে লিখতে হবে না। আইডিয়াটা কাছাকাছি থাকলেই আপনাদের দেখবেন যে ভালো পরিমাণ নাম্বার আসবে। আচ্ছা, তারপরে আমরা একটু আবার যাই। এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে হ্যাকারস। হ্যাকার বলতে কি বোঝায়, হ্যাকাররা সোসাইটির কোনো হেল্প করতে পারে কিনা। হ্যাঁ, হ্যাকাররা আমরা দেখছি যে অনেক সময় সোসাইটির অনেকভাবে হেল্প করে। তাদের যেহেতু কম্পিউটার সায়েন্স সম্পর্কে একটা বিশেষ নলেজ, কম্পিউটার সায়েন্স বা যেটাকে আমরা সিকিউরিটি বলি, সিকিউরিটি রিলেটেড যেহেতু তাদের বিশেষ নলেজ আছে, সেই নলেজটা তারা ভালো কাজেও ইউজ করতে পারে। তারা হয়তো মানুষকে তাদের লস্ট ডেটাগুলো উদ্ধার করে দিতে হেল্প করতে পারে, বা নেশন ওয়াইড কোনো সাইবার অ্যাটাক হলে সেক্ষেত্রে তারা মানুষকে সাহায্য করতে পারে, সচেতন করতে পারে। অনেক সময় যারা হ্যাকাথন এগুলাতে পার্টিসিপেট করে বা বিভিন্ন সাইবার সিকিউরিটি রিলেটেড কম্পিটিশনে পার্টিসিপেট করে, ওখান থেকে ডাইরেক্ট হায়ারিংও হয়। বা বিভিন্ন বড় কোম্পানির বাগস বা এগুলা খুঁজে দেওয়া, এরকম বাগ বাউন্টি নামে বিভিন্ন কম্পিটিশন হয়, অর্থাৎ বাগস খুঁজে দিলে টাকা পয়সা পাওয়া যাবে। এই ধরনের ব্যাপারে কিন্তু সোসাইটিতে ভালো ভালো কাজগুলো হ্যাকাররা করতে পারে। সো হ্যাকার বলতে কি বোঝায় এগুলো আমি আপনাদের পড়াইছিলাম, এই এরকম একটা জিনিস। আর একদম লাস্টে হচ্ছে যে এই যে এটা এডুকেটিং এমপ্লয়িজ, কন্ট্রাক্টরস এন্ড পার্ট টাইম ওয়ার্কার্স। সো বেসিক্যালি ট্রেনিং দ্য এমপ্লয়িজ অ্যাবাউট আইটি সিকিউরিটি রিস্কস। যে এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, এটাই যে লিখতে হবে তা না, আপনি নিজের মাথা থেকেও লিখতে পারেন। এই যেমন স্ট্রং পাসওয়ার্ড ইউজ করা, টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা, হ্যাঁ, তারপর আহ, কোনো ধরনের যদি আমরা ভাইরাস বা এই ধরনের কোনো টুল যদি দেখি আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে গেছে, তখন এটা নেটওয়ার্ক ম্যানেজমেন্টকে জানানো যে আমার কম্পিউটারটা ভাইরাস অ্যাটাকের মধ্যে পড়ছে, যাতে এটা থেকে অন্যান্য কম্পিউটারগুলোতে ভাইরাস বা ওয়ার্মস এগুলো যাতে ছড়াইতে না পারে। তারপরে ধরেন আপনি একটা পোর্টেবল হার্ড ড্রাইভের মধ্যে কোম্পানির গুরুত্বপূর্ণ ডেটা রাখেন, সেই হার্ড ড্রাইভটা যাতে হারায় না যায়, চুরি না হয়ে যায় বা নষ্ট না হয়ে যায়, সে ব্যাপারে সচেতন থাকা। ফিশিং এবং স্ক্যাম ইমেল সম্পর্কে বোঝা। হ্যাঁ, ফেসবুক এখানে ও এর জায়গায় জিরো দেওয়া, আপনি এটাতে টিপ দিলেন আর আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে দিলেন, হলো না। বা কোনো ওয়েবসাইটে, এমন কোনো ওয়েবসাইটে না ঢুকা যেখানে এইচটিটিপিএস লেখা নাই। হ্যাঁ, এরকম এরকম কিছু জিনিস ভালো
আপ টু ডেট সফটওয়্যার ইউজ করা, লিগাল লিগাল এবং যেটাকে আমরা বলি যে হ্যাঁ কপিরাইটেড সফটওয়্যার এগুলো ব্যবহার করা, নকল কোনো সফটওয়্যার ইউজ না করা বা কোনো সাসপিশিয়াস ফাইল বা ইমেল, হ্যাঁ অপরিচিত কারো ইমেল, অপরিচিত কোনো ফাইল ডাউনলোড না করা, হ্যাঁ আনট্রাস্টেড কোনো ওয়েবসাইট থেকে গেমস বা এইসব জিনিসগুলো না করা। এইরকম প্রশ্ন। এখন এই প্রশ্নটা আমি সরাসরি এইভাবে বলবো না যে তুমি শিখাও। আমি এটা একটা একটা হয়তো একটা গল্পের ছুড়ে দিতে পারি। আপনাকে বললাম যে আপনি একটা আহ, আপনি এমন একটা কোম্পানিতে জব করেন যেখানে অনেক নন আইটি লোক আছে যারা আইটি রিলেটেড এত কিছু বুঝে না। তাদেরকে আপনি কিভাবে ট্রেনিং দিতে পারেন? এরকম একটা কথা লিখে দিলাম, একটা গল্প লিখে দিলাম। গল্পটা বিভিন্নভাবে আসতে পারে। এটা ঠিক আপনাকে বললাম আপনি একটা স্কুলের আইসিটি টিচার। আপনার স্কুলের বাচ্চাদেরকে কিভাবে সচেতন করবেন? আসলে উত্তর একই। বুঝতে পারছেন স্যাররা? হ্যালো? ইয়েস স্যার। আচ্ছা। তো এই মোটামুটি আমাদের ৩ টা চ্যাপ্টারের শর্ট। আমরা অনেক কিছুই পড়ছি বাট এত কিছু আর করলাম না। আ একটু, একটু। আসতেছি, আসতেছি, আসতেছি। আচ্ছা, এবার আমি একটু বলি হচ্ছে যে আমাদের পরীক্ষাটার বিষয়ে। তো পরীক্ষাটা হবে ১.৫ ঘন্টা, প্রশ্ন আসবে ৪ টা। হ্যাঁ? কুইজের মতোই। কুইজের মতোই সাইজ হবে। প্রশ্ন ডাইরেক্টও আসতে পারে অথবা একটু গল্পের সুরেও আসতে পারে। আর হলো পরীক্ষার খাতায় নাম্বারটা ভালো হবে আপনি যদি লজিক্যালি অ্যান্সারটা দেন। আ আর যদি ইররিলেভেন্ট লেখা লেখেন, প্রশ্ন একটা উত্তরে প্রশ্ন উত্তর মেরু আর আ উত উত্তর হচ্ছে দক্ষিণ মেরু। সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার খুব কম আসে। সাদা খাতায় কোনো নাম্বার নাই। সো খাতা খালি থাকলে স্বাভাবিকভাবে আমি কোনো নাম্বার দিতে পারব না। সাজেশনের প্রশ্ন প্যাটার্নটা কি কোনোভাবে ক্লাসরুমে দেওয়া যাবে? হ্যাঁ, এই যে রেকর্ডটা দিয়ে দিব আমি। যে পুরা জিনিসটাই তো আমি বলতে, বলতেই বুঝাই দিলাম যে প্রশ্ন কি আসবে না আসবে। আসলে এথিক্স এর প্রশ্নে এরকম সাজেশন নাই যে স্যার এমনি কি কিছু বলা প্রশ্ন যায় দিলাম আপনাদের? আর ওটার অ্যান্সার এরকম হবে। কারণ ওটার অ্যান্সার তখন ChatGPT রেডি করে আপনারা নকল-টকল কোনোভাবে করার ট্রাই করবেন। আমি টপিকগুলা বলে দিলাম, বইয়ের পৃষ্ঠা নাম্বার দাগায় দিলাম, পড়ে যাবেন, যা খুশি লিখবেন। লেখার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই। বুঝতে পারছি? যে এরকম আপনার ভালো মনে চায়, আপনার নিজের পক্ষে যতটুকু সম্ভব সুন্দর করে লেখার চেষ্টা করবেন। স্পেলিং, গ্রামাটিক্যাল মিস্টেক এগুলা যথাসম্ভব কম করার চেষ্টা করবেন। স্পেলিং, গ্রামার এটার জন্য আমি নাম্বার কাটি না, কিন্তু এগুলো আমি খাতার মধ্যে গোল্লা চিহ্ন দিয়ে ডিটেক্ট করে দেই। বাট এগুলোর জন্য ওইভাবে নাম্বার কাটি না। কিন্তু এটার একটা নেগেটিভ সাইড হচ্ছে যে গ্রামার বা স্পেলিং এর মিস্টেক হইলে আস্তে, আস্তে আপনার লেখার যেটাকে আমরা বলি যে মিনিংফুলনেস, হ্যাঁ? আপনার লেখার কোয়ালিটি এটা ডাউন হয়ে যায়। আর খারাপ কোয়ালিটির লেখায় খারাপ নাম্বারই আসে। ভালো কোয়ালিটির লেখায় ভালো নাম্বার আসে। সো এখানে ইংলিশ স্কিলেরও একটা পরীক্ষা হয়ে যাচ্ছে। সো ইররিলেভেন্ট লেখা লিখবেন না। অনেক স্টুডেন্ট আছে পড়াশোনা ওইভাবে প্রিপারেশন না নেওয়ার কারণে যেটা করে সেটা হচ্ছে যে এই যে এরকম বিভিন্ন প্রশ্ন থাকে তো প্রশ্নের মধ্যে অনেক গল্প-টল্প থাকে। তো স্যার বলে যে স্যার তো ৪-৫০০ খাতা দেখবে। এক কাজ করি এই যে এরকম করে। মানে স্টুডেন্টরা যা করে ওইটাই বলতেছি আরকি আমার এক্সপেরিয়েন্স থেকে। তো এই যে ধরেন কোশ্চেনে তো অনেক কিছু লেখা থাকে, তাই না? এই যে ধরেন এখানে একটা গল্প লেখা বা সামথিং কিছু একটা লেখা। তো সে করে কি এই গল্পটাই ৩ বার করে লেখে। হ্যাঁ? ভাবে যে এইটা দিয়েই ভরি। আমার আমার মাথায়ও কিছু নাই, আমার হাতেও কিছু আনা সম্ভব না। এইগুলা লেখা লিখেই প্রশ্নের খাতাটা একটু ভরি। স্যারের কাছে দেখলে মনে হবে খাতায় কিছু লেখা আছে। কিছু তো পাবো। কিছুই পাবেন না। উদ্দীপকের হ্যাঁ, মানে উদ্দীপকের হ্যাঁ, পুরস্কার সেটাই, সেটাই। উদ্দীপকটাই তুলে দিই। নাকি এই যে এসএসসি পরীক্ষার সময় স্যাররা স্কুলের স্যাররা এগুলা শিখায় দিত। যে কিছু না পারলে উদ্দীপকটা তুলে দিস। ১ নাম্বার তুইলেও দিবে। না, 0
যার কেউ না তার হ্যাঁ, যার জিরো জিরো, যার যার কেউ কেউ না নাই তার তার উদ্দীপক উদ্দীপক আছে, আছে। সেটাই। তো এগুলো একদম সরাসরি জিরো, মানে কোশ্চেন লিখলে আমি লিখে দেবো রোড কোশ্চেন এবং অ্যান্সার দিব, প্রশ্নের উত্তর দিব জিরো, কোনো মার্ক নাই। কোশ্চেন লিখলে কোনো মার্ক নাই। আপনি নিজের মাথার থেকে দুইটা জিনিস লেখেন, ভুল হলেও আমি উঠাই দেবো। কিন্তু সাদা খাতা রাখবেন, উল্টাপাল্টা লেখা লিখবেন, ইরিলিভেন্ট উল্টাপাল্টা লেখা, এগুলো আমি কোনোটাই অ্যালাউ করব না। তো স্যারদের আবারও বলতেছি, ভয়ের কিছু নাই, আপনি যাই লেখেন কিছু না কিছু মার্ক আসবে। এই ধরনের কোর্সে ফেল ওভাবে হয় না, যদি না খুব এক্সট্রিম কেস করেন, যেমন ওই যে লাস্ট সেমিস্টারে যাই ফেল আসছিল না কেন, এগুলো সবই হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করতে গিয়ে ধরা খাইছে, মোবাইল ফোন সহ। তো ওই কারণেই ফেল আসছে, এছাড়া কেউ ফেল আসে নাই। হুম। সো ওইসব টেনশন নাই, রেজাল্টও ভালো আসবে যদি আপনি মোটামুটি একটু একটু আইডিয়ার মধ্যে লিখতে পারেন। এখন এই যে আমি একটু আগে জিজ্ঞেস করলাম যে মিসরিপ্রেজেন্টেশন বলতে কি বুঝি, কেউ উত্তর দিতে পারলেন না। তো এখন এই প্রশ্নটাই যদি পরীক্ষায় আসে, তখন আপনি কি করবেন? উল্টাপাল্টা কিছু লিখবেন। হ্যাঁ, যেমন এরকমই একটা আমি প্রশ্ন তো এটাই দিছিলাম, কোনো না কোনো সেকশনে মিসরিপ্রেজেন্টেশন বলতে কি বুঝাও লিখছি। তো একজন লিখছে কি যে অনেক সময় স্টুডেন্টরা প্রেজেন্টেশন স্লাইডে ভুলভাল তথ্য দেয়, এটাকে মিসরিপ্রেজেন্টেশন বলে। শুনছেন আমার কথাটা? হ্যালো, হ্যালো। Yes, sir. হ্যাঁ, হ্যাঁ, শুনছেন? মানে আমি উত্তরটা কি বলছি? जी सर, जी হ্যাঁ, सर। অনেক সময় স্টুডেন্টরা সময়ের অভাবের কারণে ভুল তথ্য দিয়ে প্রেজেন্টেশন স্লাইড তৈরি করে, এটাকে মিসরিপ্রেজেন্টেশন বলে। এই যদি উত্তর হয়, জিরো জিরো তো জিরো, আরো যে কিছু নাম্বার দিছি ওগুলাকে আরো কয়টা মাইনাস করে দেওয়া দরকার। ঠিক আছে, স্টুডেন্টরা প্রেজেন্টেশন স্লাইডে কি করে এটার সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে? আমরা কি এটা নিয়ে পড়াশোনা করি? হুম। মানে তার কোনো আইডিয়াই নাই, ওই প্রেজেন্টেশন শুনছে ওটা দিয়ে প্রেজেন্টেশন স্লাইড বানাই দিছে। তো এগুলা দিলে তো হবে না স্যার। হ্যাঁ, একটু স্টাডি করতে হবে। হুম। একটু স্টাডি করতে হবে, স্টাডি করে আইডিয়াগুলো ক্লিয়ার রেখে আপনি যা লিখবেন তাই নাম্বার আসবে। স্যার অ্যাটেন্ডেন্স কি নামাজের পরে নেবেন? না, অ্যাটেন্ডেন্স এখনই দিয়ে ছেড়ে দিব, কারণ আর নতুন ইয়ে নাই। আপনাদের কোশ্চেন শুনি, কোনো কোনো কোশ্চেন, কোনো ইস্যু। আপনাদের কুইজের নাম্বারগুলো আমি ক্লাসরুমে দিয়ে দিছি না স্যাররা? ইয়েস স্যার। কেউ পান নাই বা মিসিং গেছে বা সামথিং এরকম? মেবি এরকম কেউ নাই স্যার। প্লিজ চেক কমেন্টস। আচ্ছা, আমি আজকে আবার একটা টেবিলের মতো করে দিব, হ্যাঁ? এরপরেও যদি ইস্যু থাকে ওই পোস্টের নিচে কমেন্ট করে দিন, আমি ইস্যুগুলো দেখবো, হ্যাঁ? কোনো সমস্যা নাই। তবে ওই যে বললাম যে আপনারা কুইজে ম্যাক্সিমামই হচ্ছে ওই যে গ্যাদার দ্য ফ্যাক্টস, অ্যাক্ট এন্ড রিফ্লেক্ট, এই পয়েন্টগুলো দেখেই বুঝছি যে সব চ্যাট জিপিটি। কারণ আসলে মনে হয় এটাই আসবে, আমি একটু সার্চ দিয়ে দেখি। হুম, সার্চ দিলে মনে হয় এরকমই আসবে কিছু। কারো কোনো কোশ্চেন নাই পরীক্ষা সম্পর্কে, প্রশ্ন সম্পর্কে? কিছু বলেন যে স্যার এই টপিকটা স্যার বুঝি নাই, বা এই স্যার ইস্যুটা বুঝি নাই। হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন, বলেন। স্যার আমাদের তো মানে চ্যাপ্টার 3টা, তো স্যার সেক্ষেত্রে এই 3টা থেকে আর কি 4টা থাকবে, তাই তো কোশ্চেন প্যাটার্ন। হ্যাঁ, আমাদের টোটাল কোশ্চেন থাকবে 4টা। ধরেন এই যে এইটা একটা প্রশ্ন না, এরকম 4টা প্রশ্ন হবে। এইটার উপরেই যে সব হবে, প্রত্যেকটার মধ্যে যে 5 স্টেপস এথিক্যাল ডিসিশন থাকবে তা না। ওটা তো চ্যাপ্টার 1 এর পড়া। ওটার মধ্যে অন্য একটা গল্প থাকবে বা অন্য কিছু থাকবে। অথবা গল্প নাও থাকতে পারে, ডাইরেক্টলি প্রশ্ন করলাম। কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি একটু দেখি তো এটার অ্যান্সারটা অ্যাকচুয়ালি এই অ্যাক্ট এন্ড রিফ্লেক্ট এগুলো আসে কিনা। আইডেন্টিফাই।
ইভালুয়েট, মেক এ ডিসিশন। হ্যাঁ, ওই যে অনেকটা ওরকমই রিফ্লেক্ট এই ওয়ার্ডগুলা চলে আসে। মানে আমি অনেকগুলা খাতায় একই অ্যান্সার পেতেছি। মেইন সমস্যা দেখেন, এই যে ওরাও তো দিচ্ছে ঠিকই 1 2 3 4 5 দিছে, বাট এগুলাকে আমরা কোনোটাও ক্লাসে পড়ছি? কোথাও কমন গুড অ্যাপ্রোচ, ফেয়ারনেস অ্যাপ্রোচ কিছু লিখছে? কিছু লেখে নাই। এটা দিয়ে তো বোঝা যায় যে এটা এআই থেকে আসছে। গ্যাদার দ্য ফ্যাক্টস। স্যার আজান হচ্ছে তো অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেন। আচ্ছা আচ্ছা, আজান দিয়ে দিছে না? ওকে ওকে, আমরা তাহলে অ্যাটেন্ডেন্সটায় চলে যাই। তাহলে আর আর অন্য কারো কোনো টপিকে যে এই টপিকটা বুঝি নাই স্যার, আরেকবার একটু বুঝাই দেন, এরকম কিছু থাকলে বলতে পারেন, সমস্যা নেই। জয় মজুমদার। স্যার ছিল, হয়তো বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, নাজিল আহমেদ। সুমন্ত মজুমদার। প্রেজেন্ট স্যার। তিলরুবা খাতুন। মালিহা রাসুল। Yes, sir. ফাহিম আহমেদ। ইয়েস স্যার। কাজী সানিয়াত। ইয়েস স্যার। খাতুন হয়তো আছে। শাহাদাত হোসেন। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে জামিল হোসেন। তাসনিম হাবিব। প্রেজেন্ট স্যার। মাসরুর রহমান মাহিন। আজহারুল ইসলাম না? আজহারুল ইসলাম কোথায়? আচ্ছা, আসলে দিয়ে দিব। স্যার আহ, জামিল হোসেন। জামিল হোসেন আছেন না? ওকে ওকে। জি স্যার। তারপরে হচ্ছে মাসরুর রহমান মাহিন। রাফি ইসলাম ফারাজি। রাফি ইসলাম। আবু সায়েদ সানভি। ইয়েস স্যার। সুমি খাতুন। তারপর হচ্ছে রেজওয়ানুল হক রাতুল। রেজওয়ানুল হক। আজহারুল ইসলাম তো আছে। মামুন হক। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে মেহেদি পারভেজ মোনেম খান। নাজমুল হাসান। রিয়াদ হাসান। ইয়েস স্যার। রিফাত হোসেন। অনিক সাহা। অনিক সাহা। ইয়েস স্যার। তসলিম ইয়েস স্যার। ভুইয়া। ইয়েস স্যার। আল শাহরিয়া। প্রেজেন্ট স্যার। মারুফ হোসেন। ইয়েস স্যার। পলাশ মিয়া। স্যার উনিও প্রেজেন্ট ছিল, মাত্র বাইরে আচ্ছা গেল। আচ্ছা। আজমির উদ্দিন আব্দুল্লাহ। ইয়েস স্যার। এস এম সাদমান দীপ্ত। এস এম সাদমান দীপ্ত। আচ্ছা, আর কেউ ছিল যে আগে ছিল বের হয়ে গেছে বা কোনো কারণে? এরকম কেউ আছে? না স্যার। ঠিক আছে, তাহলে স্যারদের প্রতি যে রিকোয়েস্টটা থাকবে সেটা হচ্ছে যে আহ, আমি যে পৃষ্ঠা নাম্বারগুলো বলছি লিখে নিছেন না স্যাররা? হ্যালো, লিখে নিছিলেন? জি স্যার, জি ঠিক স্যার, আছে। লিখছি। হ্যাঁ, গুড গুড। তো ওই যে যেগুলা লিখছেন সেগুলা একটু ভালো মতো পড়বেন, স্টাডি করবেন।
মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, আমি আগেও বলছি। রেলেভেন্ট একটু লিখলেই মোটামুটি ভালো মার্ক চলে আসবে। টাইম ম্যানেজমেন্ট ঠিক মতো করেন, ঠিক আছে? আধা ঘন্টা করে সময় অ্যাকচুয়ালি পাওয়া যায় না, সো 20-25 মিনিটের বেশি সময় অ্যাকচুয়ালি পাবেন না। ওইটা চিন্তা করেই লিখবেন। নাম্বারের ওয়েট অনুসারে লিখবেন, যেটার নাম্বার 6 বা 5 এটাতে একটু বেশি লেখা, বা যেটার নাম্বার 3 বা 4 এগুলো একটু কম লেখা। এইভাবে লিখবেন, ব্যালেন্স করে লিখবেন। যাতে একদম ছোটও না হয়ে যায়, আবার একদম বড় না হয়ে যায়। একদম ছোট হলে নাম্বারটা একটু কম আসে, একদম বেশি বড় হলে সময় নষ্ট হয়ে যাবে। গ্রামার এবং স্পেলিং মিস্টেক কম করবেন। হাতের লেখার চেষ্টা করবেন যে একটু ফেয়ারলি লিখতে, যাতে চোখে দেখে পড়া যায়। একেবারে সুন্দর জল করতে হবে তা না, যাতে আমি পড়তে পারি। কারণ না পড়তে পারলে আমি বুঝতে পারবো না, না বুঝতে পারলে নাম্বার কম আসতে থাকবে। আর খালি খাতা রাখবেন না, কিছু লিখবেন, অবশ্যই নাম্বার আসবে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন, কনফিউশন আজকে? মিডের আগে তো আর ক্লাস হচ্ছে না। কোনো কোশ্চেন? ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা এন্ড করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।